তোমরা যারা সাইকেল চালাতে জানো তারা দেখবে যখন তোমরা উঁচু নিচু রাস্তার উপর দিয়ে যাচ্ছ তখন কিন্তু তোমাদের সাইকেল চালাতে অসুবিধে হচ্ছে, কিন্তু যখন তোমরা মসৃণ পিচ রাস্তার উপর দিয়ে যাচ্ছ তখন কিন্তু তোমাদের সাইকেল চালাতে কোনো অসুবিধা হচ্ছে না, অর্থাৎ তোমরা খুব সহজেই সাইকেলটা চালাতে পারছো। যদি দেখো তোমরা ফুটবল খেলার সময় ধরে নিলাম, তো ফুটবলকে যখন আমরা মাঠে বলটাকে গড়িয়ে দিচ্ছি তখন বলটা যতটাই না যাবে, যদি সেই বলটাকে আমরা কোনো মসৃণ মেঝের ওপর দিয়ে গড়িয়ে দিই তখন সেই বলটা কিন্তু অনেকক্ষণ অনেক দূর পর্যন্ত গড়িয়ে যাবে। অথবা ধরে নাও কোনো চকচকে পেপারের ওপর তুমি যখন বল পেন দিয়ে লিখতে যাচ্ছ তুমি কিন্তু লিখতে পারছো না, তোমার কলমটা পিছলে যাচ্ছে, স্লিপ খেয়ে যাচ্ছে, কিন্তু সেই তুমি যখন একটা খসখসে কাগজ নেবে তখন দেখবে তোমার লেখাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। ধরো কেউ নতুন জুতো পরে একটা মসৃণ মেঝের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, তখন কিন্তু তার স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ভয় থাকে, অর্থাৎ পিছলে যাওয়ার ভয় থাকে, কিন্তু যখন ওই জুতোর তলাটা ব্যবহার করার ফলে অমসৃণ হয়ে যায় তখন কিন্তু ওই জুতোটা পরে দৌড়ানো সোজা হয়ে যায়। হ্যালো স্টুডেন্টস, তো নতুন টপিকস নতুন ক্লাস ফ্রিকশন নিয়ে হাজির তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। তো আমরা এই যে 3-4টে উদাহরণ এখনই আমরা আলোচনা করছিলাম, সেই উদাহরণে কি দেখেছিলাম যে যখনই কোনো অমসৃণ তল হচ্ছে, যে কাজটা করা কঠিন ছিল যখন ওই তলটা মসৃণ হয়ে যাচ্ছে তখন কিন্তু কাজটা করা সোজা হয়ে যাচ্ছে। এটা কিসের জন্য ঘটছে? এটা ঘটছে কারণ এদের মধ্যে ঘর্ষণ বলের উৎপত্তি হচ্ছে। এই ঘর্ষণ বলটা কি? যে দেখো, যে কোনো দুটি তল যদি একে অপরের সংস্পর্শে থাকে এবং সংস্পর্শে থেকে যদি ওই দুটি তল যে কোনো একটি তল গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, তখন অপর তলটা কি করে? তার উপর একটা বাধা বল সৃষ্টি করে। সেই বাধা বলটা কোন দিকে? না, যেদিকে একটা বস্তু গতিশীল হতে চাইছে তখন অপর তলটা সেই গতির বিরুদ্ধে, অর্থাৎ গতির বিরুদ্ধে বাধা বল করছে। এই যে গতির বিরুদ্ধে বাধা বল ক্রিয়া করছে, এই বাধা বলটাকেই বলবো আমরা ঘর্ষণ বল। অ্যাজ এ ডেফিনেশন আমরা কি বলতে পারি? যখন একটি তল অপর একটি তলের সংস্পর্শে থেকে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তখন একে অপরের গতির বিরুদ্ধে যে বাধা বল প্রয়োগ করে তাকে বলা হয় ঘর্ষণ বল। সাপোজ দেখে নাও যে একটা তলের ওপর একটা ব্লক পড়ে আছে, এই ব্লকটাকে আমরা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওকে, টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা স্বভাবতই যদি সাধারণ দৃষ্টিতে দেখি যে এর মধ্যে কোনো রকম কি নেই, এই দুটো তলের মধ্যে তল আছে দুটো মসৃণ, কিন্তু যদি এটাকে আমরা খুব শক্তিশালী কোনো অনুবীক্ষক যন্ত্রের সাহায্যে দেখি তখন কি দেখব? যদি জুম করে দেখা যায় যে ওই দুটো বস্তুর তলের মধ্যে যে সংস্পর্শ তল সেটা কিন্তু অনেকটা এবড়ো খেবড়ো। এবার যখনই এবড়ো খেবড়ো হচ্ছে তখন কি হচ্ছে? ওই দুটো বস্তুর যে কোনো একটা বস্তু যখন গতিশীল হতে চাইছে তখন কিন্তু এই বস্তু অপর বস্তুটা এই তলে একটা গতির বিরুদ্ধে বাধা বল ক্রিয়া করছে বা বাধা বলের উদ্ভব হচ্ছে। এই বস্তুটি যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন কি হচ্ছে? এই খাঁজ কাটা অংশে এর বিন্দুর সঙ্গে এই বস্তুর বিন্দুর মধ্যে কি হচ্ছে? না একটা কি তৈরি হচ্ছে? না ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হচ্ছে, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বল তৈরি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ওকে, এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ফলে কি হচ্ছে? এই দুটো বিন্দুর সংস্পর্শ বিন্দুতে একটা কন্ট্যাক্ট ফোর্স তৈরি হচ্ছে, কন্ট্যাক্ট ফোর্স। তো এই যে কন্ট্যাক্ট ফোর্স বা স্পর্শজনিত বল, এই স্পর্শজনিত বলের দুটি উপাংশ থাকবে। তো ধরে নিলাম একটা তলের ওপর একটা ব্লককে বল প্রয়োগ করা হলো। সাপোজ এর ওপর একটা বল প্রয়োগ করা হলো, এর প্রতিক্রিয়া বল ধরলাম কি উদ্ভব হলো? ঠিক বিপরীত মুখে FC প্রতিক্রিয়া বল। এর দেখো দুটো উপাংশ থাকবে, একটা লম্ব দিকে একটা অনুভূমিক দিকে। এই যে লম্ব দিকে যে উপাংশ বল থাকবে তাকে বলা হবে লম্ব উল্লম্ব স্পর্শজনিত বল, যাকে সাধারণত আমরা কি নামে চিনি? না লম্ব প্রতিক্রিয়া বল। এবং এর যে অনুভূমিক উপাংশ তাকেই বলবো আমরা ঘর্ষণ বল, অর্থাৎ গতির বিরুদ্ধে। আমি এদিকে বল প্রয়োগ করার ফলে যদি লব্ধি বল এদিকে হয় তাহলে তার ঠিক বিপরীত দিকে একটি প্রতিক্রিয়া বল হবে। সেই প্রতিক্রিয়া বলের উল্লম্ব দিকটি হবে উল্লম্ব প্রতিক্রিয়া বল এবং লম্ব প্রতিক্রিয়া বল, এবং যেটা অনুভূমিক দিকে তাকে বলবো আমরা ঘর্ষণ বল। তো
তো এবার দেখো ঘর্ষণ বল কত রকম হতে পারে। আমরা ঘর্ষণ বল কি, একটা যখন কঠিন তলের ওপর দিয়ে আরেকটা কঠিন বস্তুকে টানা হচ্ছে অর্থাৎ গতিশীল করা হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে, তখনও একরকম ঘর্ষণ বল সৃষ্টি হবে। আবার যখন ওই কঠিন পদার্থকে আমরা কোনো তরল পদার্থের ওপর দিয়ে বা প্রবাহীর ওপর দিয়ে আমরা টেনে নিয়ে যাব অর্থাৎ গতিশীল করব বা করার চেষ্টা করব, তখনও কিন্তু ওই দুইটি তলের সংস্পর্শ তলে একটা ঘর্ষণ বল উদ্ভব হবে। তো এবার আমরা একটু জেনে নেওয়া যাক যে ঘর্ষণ বল কত রকমের হয়। ওকে, আমরা ঘর্ষণের বিভিন্ন টাইপগুলো একবার দেখে নেব। তো চলো, ঘর্ষণ কি না, দুটো কঠিন তলের মধ্যে ঘর্ষণ হবে অর্থাৎ ফ্রিকশন বিটুইন টু সলিড সারফেস। আর একটা কী হবে, কঠিন ও প্রবাহীর সংস্পর্শ তলের মধ্যে যে ঘর্ষণ বল, অর্থাৎ একটা উদাহরণ দিয়েছিলাম যে জলের ওপর দিয়ে যদি কোনো কঠিন বস্তুকে টেনে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ ফোর্স বিটুইন দ্য সারফেস, ফ্রিকশন বিটুইন দ্য সারফেস অফ সলিড অ্যান্ড ফ্লুইড। এবার দেখো দুটি কঠিন তলের মধ্যে ঘর্ষণ কয় প্রকার, স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ। স্থিত ঘর্ষণ অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন, আর চল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ যাকে বলবো আমরা কাইনেটিক বা ডাইনামিক ফ্রিকশন। দেখো স্থিত ঘর্ষণটা কি, যখন একটা আমরা কঠিন তলের ওপর আরেকটা তল যখন গতিশীল হওয়ার চেষ্টা করছি অর্থাৎ উপক্রম হচ্ছে, গতিশীল হয়নি তখনও, অর্থাৎ দুজনের মধ্যে কোনো আপেক্ষিক গতি নেই। সাপোজ ধরে নাও এই একটি কঠিন তল এবং এর তলটা একটা কঠিন তল, আমি এই তলটার উপর একটা বস্তু রাখলাম। এইবার দেখো যখন আমি ইনক্লাইন করেছি অর্থাৎ এই বস্তুটাকে নত করেছি, এর ওজনের জন্য এর গতিশীল হওয়ার চেষ্টা করছে, কিন্তু এদের মধ্যে আপেক্ষিক গতি নেই। কিন্তু এই যে গতিশীল হওয়ার চেষ্টা করছে তার দরুন একটা এই দুজনের সংস্পর্শ তলের মধ্যে একটা কি সৃষ্টি হয়েছে, একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়েছে। কোন দিকে, এই গতিশীল হওয়ার চেষ্টা করছে এই দিকে, তাহলে ঘর্ষণ বলটা তার বিপরীত দিকে উপক্রম হয়েছে। তো এটাকে বলবো আমরা স্থিত ঘর্ষণ। এইবার ধরো কি হলো না, দেখো তাহলে এই কঠিন তলের উপর দিয়ে এই কঠিন তলটা কি পিছলে এলো, তাই তো, অর্থাৎ গতিশীল হয়ে গেল। তাহলে যখন গতিশীল হয়ে যাবে তখন কি হবে, তখন যে ঘর্ষণের সৃষ্টি হবে তাকে বলা হবে চল ঘর্ষণ। দেখো গতিশীল এবার দুরকমভাবে হতে পারে, যেমন ধরলাম একটা দেখালাম প্রথমে, এটার উপর দিয়ে এটা কি পিছলে আসছে, আবার ঠিক এই জিনিসটাকে যদি রাখা হয় তখন কি হবে, এর উপর দিয়ে গড়িয়ে আসছে। তাহলে দেখো এখানেও আমরা দুরকম ঘর্ষণ পাচ্ছি। যখন একটা কঠিন বস্তুর ওপর দিয়ে আরেকটা কঠিন বস্তু পিছলে আসবে, স্লাইড করবে, তখন তাকে বলবো আমরা বিসর্প ঘর্ষণ। ওকে, বিসর্প ঘর্ষণ। এইবার দেখো যদি এই নততল বরাবর একটা গোল বস্তু গড়িয়ে আসে কি, তখনও কি এদের মধ্যে একটা ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছে, তখন সেই ঘর্ষণ বলকে বলবো আমরা রোলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণ। তো বোঝা গেল। তো আরেকবার কি বললাম, যে দুটো কঠিন তলের মধ্যে যে ঘর্ষণ বল সৃষ্টি হবে তার কি হবে, স্থিত ঘর্ষণ এবং চল ঘর্ষণ। স্থিত ঘর্ষণ কি, যখন দুটো সংস্পর্শ তলে বস্তুর মধ্যে কোনো আপেক্ষিক গতি নেই তখন যে ঘর্ষণ বল সৃষ্টি হবে তাকে বলা হবে স্থিত ঘর্ষণ। এবং চল ঘর্ষণের ক্ষেত্রে যখন একটা তলের উপর দিয়ে আরেকটা তল পিছলে যাবে অর্থাৎ স্লাইড করে যাবে, তখন যে ঘর্ষণ বল সৃষ্টি হবে তাকে বলা হবে বিসর্প ঘর্ষণ বা স্লাইডিং ফ্রিকশন। আর যখন ওটা রোল করছে অর্থাৎ গড়িয়ে যাচ্ছে তখন কি বলবো, তার কি হবে, আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন। তো ধরা যাক একটা টেবিলের ওপর একটা এম ভরের বস্তু রাখা আছে বা কাঠের ব্লক রাখা আছে। তো ওই বস্তুটার ওপর দুটো বল কাজ করবে। একটা বল কি, তার ওজনের জন্য নিচের দিকে কাজ করবে অর্থাৎ W = mg, এবং যেহেতু নিচের দিকে একটি বল কাজ করছে তার প্রতিক্রিয়া এবং সমান বল স্বরূপ কি একটি উপরের দিকে বল কাজ করবে, প্রতিক্রিয়া বল উল্লম্ব অভিমুখে, যাকে আমরা বলবো লম্ব প্রতিক্রিয়া বল। তো দেখো আমরা বলের সাম্য অনুযায়ী বুঝতে পারছি যে এর ওপর দুটি সমান ও বিপরীতমুখী বল এক রেখা বরাবর ক্রিয়া করছে, তাহলে বস্তুটি সাম্যে আছে, সাম্যাবস্থায় আছে। অনুভূমিক দিকে কোনো রকম বল ক্রিয়া করছে না বা কোনো রকম বল দেওয়া হচ্ছে না। সাপোজ আমি অনুভূমিক দিকে একটি বল দিলাম,
তাহলে অনুভূমিক দিকে আমি হালকা করে একটু বল দিলাম, তাহলে অনুভূমিকের দিকে কোনো রকম বলের উপাংশ না থাকায়, কোনো রকম বল না থাকায়, তাহলে তো ধরাই যেত যে এই বলটা প্রয়োগের ফলে এই ব্লকটি বলের দিকে গতিশীল হতো, তাই তো? কিন্তু গতিশীল হচ্ছে না। এবং কার্যত দেখা যায়, দেখো, যখন এই বলটা আস্তে আস্তে বাড়ানো হচ্ছে, এই বলটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কিন্তু এটা স্থির থাকছে, তাই তো? অল্প বল দেওয়া মানেই তো সঙ্গে সঙ্গে এটা এগিয়ে যাচ্ছে না, তাহলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত স্থির থাকছে। অর্থাৎ কি হচ্ছে তাহলে? দেখো, এর বিপরীত দিকে একটা বলের উদ্ভব হচ্ছে। আমরা যেই বলটাকে কি বলেছিলাম? ঘর্ষণ বল। এবং এই ঘর্ষণ বলটা আমরা কি ঘর্ষণ বল হবে? দেখো, বস্তুর মধ্যে দুটোর তলের মধ্যে কোনো রকম আপেক্ষিক গতি নেই, অর্থাৎ গতিশীল হয়নি, তাহলে এটা কি ঘর্ষণ? স্থিত ঘর্ষণ। এটা কি হবে? স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। এই যে স্থিত ঘর্ষণ, কি হচ্ছে না, আমি এদিকে যত বল বাড়াচ্ছি তত এই স্থিত ঘর্ষণ নিজের বলের মান বাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এটা একটা কি না, স্বনিয়ন্ত্রিত বলের মতো কাজ করছে। তাই এই বলটাকে কিন্তু বলা হয়, স্থিত ঘর্ষণ বলকে বলা হয় কিন্তু স্বনিয়ন্ত্রক বল। কেন না, যত আমি এই বল বাড়াচ্ছি, প্রযুক্ত বল যত দিচ্ছি, তত নিজেকে ও বাড়িয়ে নিচ্ছে, তার সমান এবং বিপরীতমুখী করার চেষ্টা করছে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত। এবং যে নির্দিষ্ট লিমিট পর্যন্ত এই স্থিত ঘর্ষণ নিজেকে পরপর বাড়িয়ে যাবে, ঠিক সেই লিমিটকে বলা হবে কি না, সীমাস্থ ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন। তাহলে লিমিটিং ফ্রিকশনটা কি না, ওই পার্টিকুলার সীমার পরে যখন বেশি জোরে বল দেওয়া হবে, তখন কিন্তু বস্তুটা এবার ওই বলের অভিমুখে কি সরণ ঘটবে বা গতিশীল হবে। তো এই মুহূর্তে দেখো, এখানে এই বলের কোনো অস্তিত্ব থাকবে না। কেন থাকবে না? দেখো, বলটা, এই বস্তুটা গতিশীল হচ্ছে না। তাহলে যখন বস্তু গতিশীল হবে না, আমরা জানি তখন যদি বল প্রযুক্ত করা হয়, বস্তু গতিশীল না হলে, বস্তু সরণ না ঘটলে, সেই বলটাকে কি বলা হবে? কার্যহীন বল। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো, এখানে যেমন পিও নেই, তাহলে ঘর্ষণ বলও নেই। এক্ষেত্রে আছে কিন্তু আমরা বুঝতে পারছি না, কারণ স্থিত ঘর্ষণ বলটা এখানে হলো কি না, স্বনিয়ন্ত্রক বল। এরপরে দেখো, যখন আমরা বেশি পরিমাণে বল দিয়ে ওই বস্তুটাকে সামনের দিকে গতিশীল করার চেষ্টা করছি, তখন বিপরীত দিকে যে ঘর্ষণ বলটা সৃষ্টি হবে, তখন এই ঘর্ষণকে আমরা কি বলবো? বিসর্প ঘর্ষণ। চল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণের পার্টিকুলার এই কেসটা কি হবে? বিসর্প ঘর্ষণ। ওকে, তো চলো এবার আমরা আলোচনা করি বিসর্প ঘর্ষণ। আমরা তাহলে জানলাম কি স্থিত ঘর্ষণ কি, সীমাস্থ ঘর্ষণ কি। স্থিত ঘর্ষণ কি না, যখন বস্তুটা গতিশীল হচ্ছে না, তখন দুটো সংস্পর্শ তলে যে ঘর্ষণ বলের সৃষ্টি হচ্ছে তাকে স্থিত ঘর্ষণ বলছে। এবং স্থিত ঘর্ষণ কি না, একটা স্বনিয়ন্ত্রক বল, অর্থাৎ নিজেকে নিজে নিয়ন্ত্রণ করছে। বল যত পরিমাণ বাড়ছে, নিজেও তত পরিমাণ বাড়ছে, অথবা বল যে পরিমাণে কমছে, নিজেও সেই পরিমাণেই কমছে। এবং লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ কি না, ঠিক পার্টিকুলার যে লিমিটটা পর্যন্ত এই স্থিত ঘর্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করে করে বাড়িয়ে নিয়ে গিয়ে এই প্রযুক্ত বলের সমান রাখতে পারবে, সেই পার্টিকুলার লিমিটটাকে বলা হবে লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ। তারপরেই যখন লিমিটিং ফ্রিকশনটা পেরিয়ে যাচ্ছে বা সীমাস্থ ঘর্ষণটা পেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু ওই বস্তুটা আর স্থির থাকছে না, বস্তুটা এবার গতিশীল হচ্ছে। কোন দিকে না, প্রযুক্ত বলের অভিমুখে। তখন যে বলটা এবার সৃষ্টি হবে, যে ঘর্ষণ বলটা সৃষ্টি হবে, তাকে বলা হবে বিসর্প ঘর্ষণ, পার্টিকুলার ওয়ান টাইপ কেস অফ চল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ। তাহলে দেখো, অনুভূমিক তলে রাখা কোনো বস্তুর ওপর কি না, যখন প্রযুক্ত বলটা বেশি হয়, অর্থাৎ লিমিটিং ফ্রিকশনের থেকে, সীমাস্থ ঘর্ষণের থেকে বেশি হয়, তখন কি হবে? ওই বস্তুটার মধ্যে একটা ঘর্ষণ বলের উদ্ভব হবে। সেই ঘর্ষণটাকে বলবো বিসর্প ঘর্ষণ। তো দেখো, প্রথমে যখন আমরা গতিশীল হচ্ছে না, গতিশীল হওয়ার উপক্রম হয়, তখন আমরা যে পরিমাণ বল প্রয়োগ করি, যখন বস্তুটা গতিশীল হয়ে যায়, তারপর কিন্তু কিছুটা কম বল প্রয়োগ করলেও বস্তুটা তার গতীয় অবস্থা বজায় থাকে। কেন না, যখন আমরা লিমিটিং ফ্রিকশনের দিকে যাচ্ছি, অর্থাৎ সীমাস্থ মানের দিকে যাচ্ছি, তখন যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, যখন বস্তুটা গতিশীল অবস্থায় চলে আসে, তখন কিন্তু তার থেকে কম বল প্রয়োগ করলেও
সেই বস্তুটা গতিশীল অবস্থা বজায় থাকে। তাহলে চলো এবার আমরা দেখি যে একটা বস্তুর ওপর বল প্রযুক্ত করলে ঘর্ষণ বল সেই প্রযুক্ত বলের সঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমরা একটা লেখচিত্রের মাধ্যমে একটু আলোচনা করি। কি? তো দেখো, আমরা এক্স অক্ষ বরাবর প্রযুক্ত বলকে নিয়ে নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর ঘর্ষণ বলকে নিলাম। এবার দেখো, যখন বল প্রথম থেকে প্রয়োগ করা হচ্ছে তখন কিন্তু ঘর্ষণ বলও আস্তে আস্তে বাড়ছে। তাহলে যখন বল বরাবর বাড়ছে তখন এই ঘর্ষণ বল বরাবরও কি না ওয়াই অক্ষ বরাবরও এই বলের পরিমাণ বাড়ছে। সেই বলকে কি না ও এ সরলরেখা দ্বারা আমরা বোঝাতে পারি, যে রেখাটা এই প্রযুক্ত বলের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। এবার দেখে নেওয়া যাক, আমরা এই যখন ডি বিন্দু পর্যন্ত এলাম, অর্থাৎ প্রযুক্ত বল যখন ওডি হলো তখনই কিন্তু ঘর্ষণ বল সর্বাধিক এডি, তখনও বস্তুটা গতিশীল অবস্থায় আসেনি। তাহলে তখন ওটা কি বস্তু কি আছে না স্থির অবস্থায় আছে। তাহলে তখন কিন্তু এই যে ঘর্ষণ বলটা এ বিন্দু পর্যন্ত, তখন এই ঘর্ষণ বলটা কি স্থিত ঘর্ষণ বল। এর মান কত না এডি। এটাই হচ্ছে লিমিটিং ফ্রিকশানের মান। তাহলে লিমিটিং মান কত না এডি পরিমাণ ঘর্ষণ বল উদ্ভব হলো। কিন্তু যখনই ওডি পরিমাণ বলের থেকে আরও আমি বল বাড়িয়ে দিলাম তখন কিন্তু বস্তুটা এবার গতিশীল অবস্থায় চলে এলো। তখন দেখো, তখন কিন্তু ঘর্ষণ বলটা কত হবে বিই, যা এডির থেকে কম। অর্থাৎ দেখো, গতিশীল অবস্থায় যে বলটা ঘর্ষণ বলটা উদ্ভব হলো সেটা কিন্তু স্থিত ঘর্ষণ অপেক্ষা কম। এবার দেখো, আমি যদি প্রযুক্ত বল বাড়াতে থাকি বস্তু আরও বেশি গতিতে বস্তুটা গতিশীল হতে থাকবে। কিন্তু দেখা যাবে যে এই যে ঘর্ষণ বলটা কিন্তু প্রায় ফিক্সড। তো দেখো, এবার আমরা ঘর্ষণের সূত্রাবলীগুলো একটু জেনে নিই। স্থিত ঘর্ষণের সূত্রগুলো কি বলেছে, যে দেখো, ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে, এটা আমরা আলোচনা করেছি। 2 নম্বর পয়েন্ট কি, স্থিত ঘর্ষণের সীমাস্থ মান লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক হবে। অর্থাৎ স্থিত ঘর্ষণের সীমাস্থ মান মানে স্ট্যাটিক ফ্রিকশনের লিমিটিং ফ্রিকশন যদি এফএস হয়, লিমিটিং ফ্রিকশন অফ স্ট্যাটিক ফ্রিকশন, তাহলে সেই লিমিটিং ফ্রিকশনটা কার না লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। এবং দেখো 3 নম্বর পয়েন্ট কি, একটা নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়ার জন্য স্থিত ঘর্ষণ বলের মান স্পর্শতলের প্রকৃতির ওপর নির্ভর করবে, না তার ক্ষেত্রফলের উপর। অর্থাৎ ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না, সেটা ডিপেন্ড করছে কি না ওই যে স্পর্শতলটা কতটা মসৃণ, কতটা অমসৃণ, কতটা উঁচু নিচু, তো এটা ডিপেন্ড করবে সেই স্পর্শতলের প্রকৃতির ওপর। এবার আসছি চলঘর্ষণের সূত্রগুলো। তো চলঘর্ষণের সূত্রাবলী আলোচনা করার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজই জয়েন হও আমাদের ক্লাসরুমে। এবং পার্টিকুলার কোন জায়গায় তোমাদের ভালো লেগেছে এবং তোমরা যদি বুঝতে পেরে থাকো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাও। ওকে, তো চলঘর্ষণের সূত্রাবলী কি বলা আছে। প্রথম সূত্র, পরস্পর সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে চলঘর্ষণ বলের মান তার কি না অভিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, যেটা আমরা স্থিত ঘর্ষণের বেলাতেও দেখেছিলাম, লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। তো 2 নম্বর কি বলেছে, চলঘর্ষণ বলের মান সংস্পর্শে থাকা তল দুটির কিসের উপর নির্ভর করবে না উপাদান, প্রকৃতি এবং অবস্থার উপর নির্ভর করবে। কিসের উপর নির্ভর করবে না, যেটা আমরা চলঘর্ষণ স্থিত ঘর্ষণের বেলাতেও দেখেছিলাম, কি না ওই স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না। লাস্ট পয়েন্ট কি, তল দুটির আপেক্ষিক বেগের একটি নির্দিষ্ট সীমার মধ্যে, একটা নির্দিষ্ট সীমার কথা বলা আছে পার্টিকুলার, এটা খেয়াল রেখো, একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওই চলঘর্ষণ বলের মান তল দুটির কি না আপেক্ষিক বেগের ওপর নির্ভর করবে না। তো চলো আজ এ পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করো এবং তোমার প্রিয় বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করো। তো ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী ক্লাস নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।